আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ঘটল রাজনীতির এক মহাকাব্যের অবসান। আগামীকাল বাদ-জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা শেষে শহীদ জিয়ার কবরের পাশেই তাকে দাফন করা হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। নির্বাহী আদেশে কাল সরকারি ছুটি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার সকাল 6টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকাহত গোটা দেশ। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় নেত্রীর মৃত্যুতে 7 দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি সকল স্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। 7 দিনব্যাপী দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া গুলশানে চেয়ারপারসনের কার্যালয়, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়ে রাখা হবে শোক বই। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সিকান্দার রেমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রেমান, হাসপাতালের সামনের পরিস্থিতি কেমন আমাদেরকে জানাবেন? সেখানে দলীয় নেতাকর্মীরা আসছেন কিনা, কি বলছেন তারা? আসলে শোকের যে বিষয়টি, এটি আসলে ভাষায় প্রকাশ করা যায় না। দলীয় চেয়ারপারসনকে দেখতে বিএনপি নেতা কর্মীরা কিন্তু এখানে আসছেন, যত গড়াচ্ছেন, তার নেতাকর্মী সংখ্যা এখানে বাড়ছে এবং বেগম জিয়াকে কখন দাফন করা হবে, কখন তাকে জানাজা করা হবে, কোথায় জানাজা করা হবে, এই বিষয়গুলো জানতে চাচ্ছি গণমাধ্যম কর্মীদের কাছে। আমরা লক্ষ্য করছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে আসছেন এবং গণমাধ্যমে কথা বলছেন, শোক জানাচ্ছেন এবং হাসপাতালের ভেতরের প্রবেশে কিছুটা কড়াকড়ি আরোপ করা হচ্ছে। এটাই স্বাভাবিক ঘটনা, কারণ এখানে প্রচুর ভিড় হচ্ছে। সাধারণ মানুষের আবেগ, অনুভূতি, ভালোবাসা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে অগাধ বিশ্বাস, দেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ভূমিকা, আপোষহীন ভূমিকার কথা তারা কিন্তু গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। আমরা অনেকে এখানে আসছেন, অনেক ছাত্র নেতা আসছেন, যুব নেতা আসছেন, নারী সদস্যরা আসছেন, অনেকে আসছেন। আমরা কথা বলবো এমন একজনের সঙ্গে যারা এসেছেন বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে, শোক জানাতে। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা মহানগর উত্তর কৃষক দলের একজন নেতা। আমরা সকালে যখন শুনেছি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের বেগম খালেদা জিয়া নেই, তখন আমরা আর আমাদের বিছানায় শুয়ে থাকতে পারিনি। বেগম খালেদা জিয়া নেই, তখন আমরা আর আমাদের বিছানায় শুয়ে থাকতে পারিনি। আমরা চলে এসেছি আমাদের এভারকেয়ারের সামনে, যেখানে এতদিন শুয়েছিল বাংলাদেশের বটবৃক্ষ। একজন গার্জিয়ান হারিয়ে ফেলেছি সারা বাংলাদেশ। যেমন একজন গার্জিয়ান, যদি আমার বাবা বিছানায় শুয়ে থাকে, অসুস্থ থাকে, তবুও সেই গার্জিয়ান বেঁচে থাকলে যেমন একটি পরিবার বেঁচে থাকে, ঠিক সেভাবেই দেশনেত্রী বেগম শুয়েছিলেন। তারপরও এদেশের গার্জিয়ান বেঁচে ছিল, হারিয়ে গেছে। এদেশের স্তম্ভ নেই, এদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক আজকে নেই। আমাদের আবেগের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা একটাই কথা, সকলে দোয়া করবেন যে ভূখণ্ডের জন্য উনি যুদ্ধ করেছেন, সেই ভূখণ্ডেতেই আজকে উনি শায়িত হচ্ছেন। উনি অসুস্থ থাকা অবস্থায় ওনাকে বলা হয়েছিল আপনি বিদেশে থাকেন। উনি বলেছিল এই দেশের বাইরে আমার কোনো জায়গা নেই। আজকে আল্লাহ তাআলা সেই কথাই হয়তো বা কবুল করেছে, এই জন্যই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মাটিতেই শায়িত হচ্ছে। জি, আসলে আবেগের বিষয়টি দেখছিলেন নেতা কর্মীদের এখানে, সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে। বেগম জিয়ার কথা, স্মৃতির কথা মনে করে অনেকেই কেঁদে উঠছেন। মনে হচ্ছে যে পরিবারের আসলে একজন সদস্য, আসলে কিন্তু পরিবারের সদস্য না, তিনি বলছিলেন যে বাংলাদেশ তার অভিভাবককে হারিয়েছে। বিষয়টা অনেকটা এমনই। আপনাদের সঙ্গে তো অনেক বেশি সম্পর্ক ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা, আপনারা খুব কাছ থেকে দেখেছেন। আজ তার এই চলে যাওয়া কিভাবে দেখছেন? তার এই চলে যাওয়াকে আমরা মানতে পারছি না, বিদায় এখন এখানে এসেছি। আমরা দীর্ঘদিন তার সাথে ছিলাম, তার সান্নিধ্য পেয়েছি।
ওনার গুলশান অফিসে সেই মইনুল রোডের বাসায় 111 থেকে এখানে যতবার এই আবার কেড়ে আসছে ততবার ছুটে আসছি। আজকে আমাদের ছেড়ে চলে গেছে। আমার পরিবারে আমি মনে করি আমার মা আমাকে জন্ম দিয়েছেন, উনি আমাদেরকে জন্ম দেন নাই, কিন্তু ওনার ভালোবাসায় আমরা বড় হয়েছি। যখন ছোটবেলা থেকে দল করি ওনার সান্নিধ্য পেয়েছি, রাজপথে দাবিয়ে বেড়েছি, মৃত্যুর সাথে আমি পাঞ্জাও লড়েছি। কিন্তু যখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি বা তাকে দেখে তখন পৃথিবীর সব কষ্ট ভুলে গিয়েছি। আর আবার কেয়ারে দাঁড়ানো হবে না, আর গাড়ির পিছনে ছুটতে হবে না, আর মিথ্যা কথা বলে আবার কেয়ারে ঢুকতে হবে না, আর ধাক্কা ধাক্কি করে সেই গুলশান অফিসে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় থাকতে হবে না। আমাদের নেত্রী আমাদেরকে এতিম করে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। তো আসলেই বিষয়টা খুবই এটা ভাষায় প্রকাশের মতো নয়। এখানে যেটি হয়েছে যে নেতা কর্মীরা যারাই আসছেন, যারাই কথা বলছেন, তারা আবেগ ধরে রাখতে পারছেন না। আবেগ ধরে রাখতে পারবে না, এটাই স্বাভাবিক। কারণ দীর্ঘদিন এই দলটি যারা করেছে তারা বেগম খালেদা জিয়াকে মা হিসেবে দেখতেন এবং তারা বলতেন যে অসুস্থ আজ তাদের মা, অসুস্থ আজ বাংলাদেশ। আমরা আরো একজনের সাথে কথা বলবো। সেখানে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আপনারা দীর্ঘদিন রাজনীতি করেছেন, তার এই চলে যাওয়া রাজনীতিতে কতটা মানে ক্ষতি হলো আপনারা কি মনে করছেন? আসলে ম্যাডাম চলে যাওয়া মানে আমরা যেভাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী। ম্যাডাম চলে গেছে মানে বাংলাদেশ থেকে আমরা মনে করি গণতন্ত্র চলে যাওয়ার পর্যায়ে। ম্যাডাম ছিল বলেই বাংলাদেশে গণতন্ত্র ছিল। ম্যাডাম ছিল বিদায় বাংলাদেশের মানুষের অধিকারের আশা আকাঙ্ক্ষা ছিল। আজকে আমাদের সেই মহান নেত্রী নেই। তার চলে যাওয়া বাংলাদেশের প্রত্যেকটি বিশেষ করে আমাদের দল জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌর, সাপোর্টার, ভোটার সবাই মর্মাহত এই নেত্রীর জন্য। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেভাবে বাংলাদেশের মানুষকে ভালোবেসেছেন, বাংলাদেশকে ভালোবেসেছেন, আল্লাহ যেন পরকালে তাকে সেই জান্নাতের সর্বোচ্চ মাকামে রাখেন, জান্নাতুল ফেরদৌস যেন তাকে দান করেন। আমাদের এই মহান নেত্রীর অভাব হয়তো কোনোদিন পূরণ হবে কিনা আমরা জানি না। আমরা জাতীয়তাবাদী দল মনে করি আল্লাহ যেন আমাদের সেই বক্তব্য, প্রতিটা বক্তব্যে কিন্তু আবেগ, অনুভূতি এবং ভালোবাসা মেশানো বিষয়। এবং তারা যেটি বলছে যে আসলে বেগম খালেদা জিয়া যতদিন এই জাতীয়তাবাদী দল, তারা যেটি বলছে যে আসলে বেগম খালেদা জিয়া যতদিন এই জাতীয়তাবাদী দল দিয়েছেন, তিনি বিএনপির অসংখ্য অগণিত সমর্থকদের আগলে রেখেছেন একজন অভিভাবকের মতো। আজ বেগম খালেদা জিয়া যখন চলে গেছেন, আসলে এই পুরো বিএনপি পরিবারটাই না কেমন যেন অভিভাবক শূন্য হয়ে গেছে। ফলে পরিবারের একজন সদস্য মারা গেলে, পরিবারের একজন মুরব্বী মারা গেলে, একজন অভিভাবক মারা গেলে মানুষ যেমন ডুকরে কাঁদে, মানুষ যেমন অসহায় অবস্থায় চলে যায়, মানুষ যখন মনে করে তিনি দুনিয়ায় কি যেন হারিয়ে ফেলেছেন, সে জিনিসটি হয়তো আর কোনোদিন ফিরে আসবে না। আজ বিএনপির অসংখ্য নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী তারাও কিন্তু সেই একইভাবে বিলাপ করছে। তারা বলছে আজ তারা পরিবারের একজন সদস্য হারিয়েছেন, একজন অভিভাবককে হারিয়েছেন, যেই অভিভাবক শুধু তাদের বিএনপির অভিভাবক না, যে অভিভাবক পুরো বাংলাদেশের অভিভাবক। এবং এই বাংলাদেশের অভিভাবককে আজ হারিয়ে পুরো দেশবাসী শোকাহত। আমরা এখানে দেখানোর চেষ্টা করছি ক্যামেরাটা দিয়ে যে কি পরিমাণ মানুষ এভার কেয়ারের সামনে। যদিও এটি একটি আবাসিক এলাকা, এখানে সর্বসাধারণের প্রবেশে অনেক থাকে, নিষেধাজ্ঞার মতোই থাকে, তারপরও নেতাকর্মীরা আসছেন, এখানে সমর্থকরা আসছেন। অনেক ছাত্র নেতাকে আমরা দেখছি যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে, তারাও এখানে আসছেন। আজকের দিনে আসলে কোনো প্রশ্ন নেই বেগম জিয়ার প্রতি যেই ভালোবাসা, যে অগাধ টান, যে স্মৃতি, সেসব বিষয়ে মনে করে আসলে কেমন। দেখুন, আজকে
সারা বাংলাদেশ কাঁদছে, আমাদের মা নেই আমাদের মাঝে, আমরা এতিম হয়ে গেছি। আপনি দেখেছেন, আপনি তো রাজপথে সবসময় ছিলেন, আমাদের পাশে সবসময় আমরা দেখেছি আপনাকে। রাজপথে দু একটি কথা না বললেই নয়। প্রথমত 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন হাজিরা দিচ্ছিল, হাজিরার সময় যেত পুলিশ আমাদেরকে বাস পাখির মতো টেনে নিয়ে চলে যেত যাতে আমরা ম্যাডামের গাড়ি বহরে না থাকতে পারি। তো আলিয়া মাদ্রাসা থেকে যখন ম্যাডাম বার হয়, আমি ম্যাডামের গাড়ির পিছনে ছুটছিলাম। ম্যাডাম তখন সাথে সাথে বলছিল, এই শিমুল, এই ছেলেটাকে গাড়িতে উঠতে বলো। এই যে ম্যাডাম কর্মীর প্রতি যে ভালোবাসা, কর্মীদের প্রতি ভালোবাসা, ম্যাডাম আমাকে ওরকম চিনেও না, কর্মী আমার গাড়ির বহরে যাচ্ছে ছাত্র হিসেবে, বলছে এই শিমুল তুমি ছেলেটাকে গাড়িতে উঠতে বলো, নাহলে পুলিশ ধরে নিয়ে যাবে। এই যে ম্যাডামের এই কথাটা যখন আমি কানে শুনেছি, এখনো আমার কানে বেজে ওঠে। তারপরে আপনি আরেকটু দেখবেন যে আমরা হাজার হাজার কর্মীরা হাইকোর্টের ভিতরে অবস্থান করতাম, ম্যাডামকে একটু গাড়ি বহরে থাকবো দেখে পুলিশ আমাদের আটকে রাখতো। এই যে ম্যাডামের গাড়ি এসে হাইকোর্টের সামনে যে সবাইকে যদি না ছাড়ে ম্যাডাম যাবে না, কর্মীদেরকে ছাড়া ম্যাডাম যাবে না, এই যে ম্যাডামের সহানুভূতি, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর তাছাড়া কিছুদিন আগে 2021 সালে ম্যাডামকে রক্ত দিয়ে গিয়েছিলাম, আমরা 5-6 ভাই একসাথে দিয়ে গিয়েছিলাম। বলতে পারিনি তখন ম্যাডাম সুস্থ হয়ে বাসায় ফিরেছিল। আমি কয়েকদিন আগে এসেও 15-20 দিন আগে এসেও আমরা রক্ত দিয়ে গেছি রাত্রেবেলায়। মনে করেছিলাম যে এবারে ম্যাডামকে গাড়ি সুস্থ করে ম্যাডামকে বাসায় নিয়ে যাব। তো মানে এই কষ্ট যন্ত্রণা বুকে ফেরাতে পারবো না। ম্যাডাম যখন জেলের বন্দি ছিল, আমরা রাতের আধারে ম্যাডামের পোস্টার লাগিয়েছি মুক্তির জন্য। স্বৈরাচারী সরকাররা আমাদেরকে নির্মমভাবে নির্যাতনের দর্শক, জোহরের আজানের বিরতির পর আবারও ফিরে এলাম। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ছিলাম এর আগে। হাসপাতালের সামনে থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো জাতি শোকে স্তব্ধ। সেখানে আসছেন দলীয় নেতাকর্মীরা। আমরা একটু গুলশানে যেতে চাই, সেখানে আছেন আহমেদ সরওয়ার। সরাসরি যাচ্ছি সেখানে। সরওয়ার, নিশ্চয় শুনতে পাচ্ছেন, কি পরিস্থিতি এখন আপনার ওখানে, এবং নেতাকর্মীরা বা কি বলছেন? পুরো জাতি তো আসলে শোকে স্তব্ধ। তেমনটা গুলশানে, তেমনটা নয়াপল্টনে, যেমনটা সারা সমগ্র বাংলাদেশে। এখানে আসলে এখন কিছুক্ষণ আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসে উপস্থিত হয়েছেন, কারণ এখন স্থায়ী কমিটির একটি বৈঠক হচ্ছে, যেটা রাষ্ট্রীয়ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফনের ব্যাপারে, সেটা দলীয়ভাবে এন্ডোর্স করা হবে এবং সেইটার পরে দলীয়ভাবে কি সিদ্ধান্ত হয় সেইগুলো বিষয়গুলো জানানোর জন্যই, সেই বিষয়গুলো আলাপ করার জন্যই স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। 12:30টার দিকে ডাকা হয়েছিল এবং সেই সময় সবাই, বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরাও এখানে উপস্থিত হয়েছেন। তারা আলোচনা করে বেরিয়ে হয়তো আমাদেরকে জানাবেন আসলে খালেদা জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কে। আপনি এর মধ্যে জানেন যে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল বাদ জোহর সংসদের দক্ষিণ প্লাজা অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং ক্যাবিনেট থেকে যেটা বলা হয়েছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে। এই বিষয়গুলো হয়তো দলীয়ভাবে আলোচনা করা হবে। আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। সেই শোকের বিষয়গুলো এবং দলীয় আরো কর্মসূচিগুলো কি কি আছে, কি কি নেওয়া হবে, সেই বিষয়গুলো আসলে এখন আলাপ করা হবে স্থায়ী কমিটির বৈঠকে। আর আজকে জানেন যে সন্ধ্যার পর বিকাল থেকে এখানে শোক বই খোলা হবে দলের গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে। রাষ্ট্রীয় বিভিন্ন অতিথিরা আসবেন, দেশে বিদেশে দূতাবাসের রাষ্ট্রদূতরা এখানে আসবেন, এছাড়া সাধারণ মানুষও আসবেন যারা শোক বইতে স্বাক্ষর করবেন খালেদা জিয়ার ব্যাপারে সম্বন্ধে, তাদের যে অভিজ্ঞতা, তাদের যে আবেগ, তাদের যে ভালোবাসা, সেই বিষয়গুলো শোক বইতে লিপিবদ্ধ করা হবে এবং সেই শোক বই কালকেও থাকবে। এর মধ্যে যেই গুলশানের যে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আপনারা দেখছেন যে বাংলাদেশ মহিলা দলের নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা সবাই এখন দোয়া করছেন। আসলে এই মহিলা দলের নেতৃবৃন্দের একটি স্মৃতি আছে যে খালেদা জিয়াকে যখন এখানে আটকে রাখা হয়েছিল বালু ট্রাক দিয়ে ওই তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে, সে সময় আসলে মহিলা দলের নেত্রীরাই খালেদা জিয়ার পাশে ছিলেন। তারাই আসলে সে সময় খালেদা জিয়ার শক্তি হয়েছিলেন। অন্যান্য নেতাকর্মীর পাশাপাশি মহিলা দলের তখনকার যে ভূমিকা, সেই ভূমিকার কারণে তারা সবাই আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা আসলে সেই স্মৃতিচারণগুলি করছেন। কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউ দোয়া করছেন, মোনাজাত করছেন। তারা কায়মানবককে চান তাদের নেত্রী
এই জনগণ, এই বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, যিনি এরই মধ্যে সর্বজন শ্রদ্ধেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন, সেই বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে তারা এখানে অবস্থান করছেন, দোয়া করছেন, মোনাজাত। পুরো শোকাবহ অবস্থা এই গুলশান চেয়ারপারসনের কার্যালয়ের সামনে। অনেক দেখতে কান্নায় ভেঙে পড়তে আসলে স্বাভাবিক বিষয়টা, যাদের অনেকেরই অনেক জীবনের অনেকটা সময় এই খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির সাথে, কেউ ছাত্রদল থেকে, কেউ ছাত্রদল থেকে, ছাত্র বয়স থেকে নিজেদের জীবন যৌবন এই খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির পেছনে উৎসর্গ করেছেন। আজকে তাদের নেত্রী আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এটা আসলে সব মানুষেরই যেতে হবে, এটা বাস্তবতা। কিন্তু যদিও বাস্তবতা মানা ছাড়া উপায় নেই, কিন্তু মেনে নিতে আসলে কষ্টই হচ্ছে। যার বহিঃপ্রকাশ দেখছি আমরা তাদের মাঝে, অনেক সবাই আসলে আবেগে আপ্লুত হয়ে আছেন, এবং যে জিনিসটা আসলে একদম স্বাভাবিক, এই আবেগ তারা আসলে তাদের তার যে সহচর্য ছিলেন, তার নেতৃত্বে তারা আন্দোলন করেছেন, রাজপথে ছিলেন, তাদের রাজনৈতিক জীবন পরিচালনা করেছেন, তাদের সেই নেত্রী, অবিসংবাদিত নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি আর নেই। তার এই শূন্যতা তারা আসলে অনুভব করছেন। কিভাবে এই শূন্যতা পূরণ হবে সেই চিন্তা করছেন। তারপরও এখন নিয়তির বিধান তো মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তারা দোয়া করছেন আল্লাহর কাছে, কোরআন তেলাওয়াত করছেন, মোনাজাত করছেন। সবারই আসলে একই কথা, দুনিয়াতে যে সম্মান আল্লাহ তাকে দিয়েছেন, পরকালে যেন আল্লাহ তাকে সেই সম্মানের সাথে অধিষ্ঠিত করেন, তাকে যেন বেহেশতের সর্বোচ্চ স্থানে জান্নাতুল ফেরদৌস তার নসিব করেন। সেই বিষয়টাই আসলে দলের নেতাকর্মী, এরা সবাই, বিশেষ করে মহিলা দলের নেতাকর্মীরা তাদের দোয়াতে ধরছেন। আমরা এরপরে যদি আপনাকে দেখাই, এই পাশে একটা ভিড় আছে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছে। তারা আসলে বিষয়টা জানতে চান যে কি হচ্ছে বা কি হবে দলীয় সিদ্ধান্তগুলো। এখন স্থায়ী কমিটির বৈঠক শেষে হয়তো নিশ্চয়ই আমাদের গণমাধ্যমকে ব্রিফ করা হবে এবং সবিস্তরে তা জানানো হবে তার শোক কর্মসূচির বিষয়ে, যেটা রুহুল কবির রিজভী সকালবেলা ব্রিফিং করে 7 দিনের শোক ঘোষণা করেছেন এবং বিস্তারিত পরে জানাবেন বলছেন। এখন সেই বিষয়গুলো স্থায়ী কমিটির বৈঠকে আলাপ আলোচনা করে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে। আবারও আপনাকে জানিয়ে রাখি যে কাল ক্যাবিনেট থেকে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 3 দিনের শোক ঘোষণার। আগামীকাল সাধারণ ছুটি, খালেদা জিয়ার জানাজা এবং দাফন কার্যে যেন জনগণ সহজে অংশ নিতে পারে সেই জন্য। আর তার জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেটাকে আমরা মানিক মে অ্যাভিনিউ বলি, এবং দাফন করা হবে বেগম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই। মামুন, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত, এইখানে সব শেষ। সরোয়ার, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, আমরা আবারও যোগাযোগ করব আপনার সাথে। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক আকাশের উজ্জ্বল যে নক্ষত্র, সেই নক্ষত্রটি আজ সকালেই ঝরে পড়েছে। কনকনে ঠান্ডার মধ্যে যখন এই খবর সারা দেশে ছড়িয়ে পড়েছে, তখন পুরো দেশ যেন এক নিস্তব্ধতায় ছেয়ে গেছে। দর্শক, আমাদের সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। আমরা আবারও একটু এভার কেয়ার হাসপাতালের সামনে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী সেকান্দার রেমান, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রেমান, নিশ্চয় শুনতে পাচ্ছেন হাসপাতালের সামনের পরিস্থিতি। আপনি এর আগেও জানাচ্ছিলেন সহকর্মীরা এবং তার যে সহযোদ্ধারা আছেন। রাজনীতির ইতিহাসে এক বিরল এবং উজ্জ্বল নক্ষত্র বেগম খালেদা জিয়া, যিনি আপসহীন নেত্রীর তকমা পেয়েছিলেন, যিনি দেশনেত্রীর তকমা পেয়েছিলেন। আসলে এই দুটো যে তকমা, এটার কিন্তু ওজন অনেক বেশি। সেই তকমাটা কিন্তু পেয়েছিলেন বেগম খালেদা জিয়া। আমরা একটু আপনার কাছে জানতে চাই সেখানকার বর্তমান শোকাবহ পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে। যে আমরা এর আগে যে কথাগুলো বলছিলাম, এখানে ছাত্রদের কাছ থেকে শুনছিলাম যে বিষয়টা প্রকাশের কোনো বিষয় নেই, শুধু স্মৃতিচারণ আমরা শুনেছি। আসলে এখন বেগম জিয়ার চলে যাওয়া শূন্যতা কেমন মনে হচ্ছে? দেখুন, বেগম জিয়ার শূন্যতা সারা বাংলাদেশের জীবনে পূরণ হবে না, কারণ এরকম গণতন্ত্রের আপসহীন নেত্রী বারবার তৈরি হয়নি, হবে না, একবারই তৈরি হয়েছে এবং এটাই আজীবন থাকবে। সেই বেগম জিয়ার আদর্শ নিয়ে যারা কাজ করেছেন, কাজ করছেন, রাজপথে ছিলেন, এমন অনেকে আছেন এখানে, তাদের অনেক স্মৃতি, অনেক কথা, আসলে যে কথাগুলো হয়তো সবসময় বলতে পারেনি, আজ বেগম জিয়ার চলে যাওয়ার পর অনেকে এখানে আসছেন এবং এগুলি কথাগুলি বলছেন কিন্তু আমাদেরকে। আসসালামু আলাইকুম। আসলে আজকে তো বেগম জিয়া একটা আবেগের স্থান,
একটু আগে আমার পাশে আমার ভাই বলেছেন, আসলে মৃত্যু সবার জন্য কাম্য এবং মৃত্যু অবধারিত। আপনারা সবাই জানেন, আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন জায়কাতুল মউত, অবশ্যই যাদের জীবন আছে তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ যখন হুকুম করবে তখনই আপনাকে যেখানে যে অবস্থা থাকেন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তো আসলে আমরা আবেগ আবৃত অবস্থায় আছি। আমরা আশা করি যে বেগম খালেদা জিয়ার জন্য আমি দেশবাসী সবাই দোয়া করতেছেন এবং পরবর্তীতে আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, আমরা সে দোয়া করি। আমরা চাই আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি তার বাবা এবং মা যেভাবে দেশ পরিচালনার জনগণের পাশে ছিলেন, উনি এইভাবে জনগণের পাশে থাকবেন এবং দেশ পরিচালনা করবেন। জি, ধন্যবাদ। আসলে শুধু আবেগ অনুভূতি না, এই সঙ্গে কিন্তু প্রত্যাশার কথাও বলা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন চলে গেছেন। এখন তার সন্তান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার কাছেও অনেক আশা আকাঙ্ক্ষা। বেগম খালেদা জিয়ার সঙ্গে করেছেন, অনেকেই শোক জানাচ্ছেন, অনেকেই কষ্টের কথা বলছেন। তার যে চলে যাওয়া এই ক্ষতি তো আসলে পূরণীয় নয়, তারপরও চলতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তার দেখানো পথে আপনারা কিভাবে হাঁটতে চান? বেগম খালেদা জিয়ার যে শূন্যতা, অভিভাবকত্বের যে শূন্যতা, সেই শূন্যতা আসলে পূরণ হবার মতো নয়। সাংগঠনিকভাবে হয়তো একজন চলে গেলে একজন দায়িত্ব পালন করে, বা সাংগঠনিক অভিভাবক হিসেবে জনাব তারেক রহমান সাহেব দায়িত্ব পালন করছেন, তার মার কাছ থেকেই শিখেছেন। কিন্তু বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ এই দুটো জন্য একাকার। বাংলাদেশের সংকটকালে বেগম খালেদা জিয়া যেভাবে তার জীবনকে বাজি রেখে, জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে হলেও যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, অবদান রেখেছেন, সেই অবদানের পরিপূর্ণ বাস্তবায়নটা তিনি দেখে যেতে পারেননি। তবে তিনি গণতন্ত্রের অভিযাত্রা নিজ চোখে দেখে গিয়েছেন, এটা তার জীবনের জন্য অনেক বড় শান্তি। আমরা যারা বেগম খালেদা জিয়ার অনুসারী বলে দাবি করি, যারা বেগম খালেদা জিয়াকে কাছ থেকে দেখেছি, আমরা তার স্নেহ, ভালোবাসা, আদর পেয়েছি, তার কাছ থেকে অনেক কিছু শিখে। এই সময়ে যদি আমরা বেগম খালেদা জিয়ার যা মূল আকাঙ্ক্ষা ছিল, একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি মাথা উঁচু করে দাঁড়ানো শক্তিশালী বাংলাদেশকে দেখতে চেয়েছিলেন, সেই বাংলাদেশ যদি আমরা আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে পারি গণতান্ত্রিক অভিযাত্রার মধ্য দিয়ে, তাহলে বেগম খালেদা জিয়ার আত্মার প্রতি সম্মান জানানো সম্ভব হবে। জি, যথার্থই বলছিলেন যে আসলে বেশ কিছু ইচ্ছা ছিল, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, যে দেশে আসলে কোনো হানাহানি থাকবে না, একেবারে শৃঙ্খলা থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, এখানে অর্থনৈতিক সমৃদ্ধি থাকবে, সাধারণ মানুষ যারা রয়েছে নিত্যদিনের যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো থাকবে না, মানুষের যে মৌলিক চাহিদাগুলো, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা কিংবা চিকিৎসা, এগুলোর জন্য আসলে মানুষকে আর কোনো ধরনের দাবি জানাতে হবে না, এমন একটি বাংলাদেশ কিন্তু বেগম খালেদা জিয়া চেয়েছিলেন। শুধু চাননি, একই সঙ্গে তিনি কিন্তু সেগুলো বাস্তবায়নের জন্য বিভিন্ন চেষ্টাও করেছেন। দলের অসংখ্য নেতাকর্মী, সমর্থকরা আজ এখানে এসেছেন, তারা কিন্তু এই কথাগুলি বলছেন যে আসলে মানুষ চলে গেলে কি হবে, তার আদর্শ, তার নীতিগুলো কিন্তু তিনি রেখে যান। অগণিত তার সমর্থক রেখে গেছেন, যে সমর্থকদের মাঝে আমি একটু দেখানোর চেষ্টা করবো যে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু বেগম জিয়ার তার যে আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ বাস্তবায়নে তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং তারা বলছেন যে কোনো মূল্যেই তারা বাংলাদেশি জাতীয়তাবাদ, এই বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা, এই চেতনা তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। আমরা একটু গেটের দিকটায় দেখানোর চেষ্টা করব, সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন
এবং গত 40 দিন ধরে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান ছিল এবং এগুলো কিন্তু যেটি হয়েছে আজকে কিন্তু একেবারে কড়াকড়ি করা হয়েছে এবং এর ফলে সর্বসাধারণের প্রবেশে আসলে ওইভাবে স্বাভাবিক গতিতে প্রবেশ করতে পারছে না। এটাই স্বাভাবিক, কারণ স্বাভাবিকভাবে এখানে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন, তাদের চেষ্টা অব্যাহত আছে এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু যে ঘোষণাটি দেওয়া হচ্ছে যে অযথা হাসপাতালের সামনে ভিড় না করা, যারা বিভিন্ন ধর্মের, মুসলিম ধর্ম কিংবা অন্যান্য ধর্মাবলী যারা রয়েছে তাদের ধর্মীয় যে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা এসব জায়গায় গিয়ে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে দোয়া করার জন্য বলা হচ্ছে। একই সঙ্গে বলা হচ্ছে বেগম খালেদা জিয়া যে আদর্শ রেখে গেছেন, যে নীতির কথা বলে গেছেন, যে আপোষহীনতার পথ দেখিয়ে গেছেন, সেই পথে হাঁটার জন্য, সেগুলো বাস্তবায়নের জন্য দলের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এখানে আমরা বিভিন্ন গণমাধ্যম কর্মীদেরও দেখতে পাচ্ছি, তারা আসছেন, তারা খবর সংগ্রহ করছেন। তবে এখন পর্যন্ত যে বিষয়টি উল্লেখ করার মতো, এখানে বিএনপির নেতাকর্মী সমর্থকরা ছাড়াও কিন্তু অনেক সাধারণ মানুষ কিন্তু এখানে আসছে, যারা আসলে জানতে চাচ্ছে যে বেগম খালেদা জিয়ার দাফন, জানাজা কখন, কোথায়, কিভাবে হবে এবং সেখানে তারা কি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, সেই দিক নির্দেশনা কিন্তু তারা চাচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে এই এভারকেয়ার হাসপাতালের সামনে সকাল থেকে যতটুকু আমরা মানুষজন দেখেছি, এখন বেলা বাড়ার সাথে সাথে মানুষজনের সংখ্যা কিন্তু আরো বেড়েছে এবং সময় যত গড়াচ্ছে, যদিও প্রতিকূল আবহাওয়া, একটি বিষয় বলে রাখি, আবহাওয়া কিন্তু প্রতিকূল, প্রচন্ড ঠান্ডা, কুয়াশা ঝরছে, এর মধ্যেও কিন্তু মানুষ কিন্তু এখানে আসছে এবং তারা বেগম জিয়ার আত্মার শান্তি কামনা করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একসময় রাজধানীতে আপনাকে কতটা কাঁদায়? আমি সেদিন মনে হয় আপনিও ছিলেন রোহিঙ্গা ক্যাম্পে, যেই খালেদা জিয়ার শিশু সন্তানকে নিয়ে সেই ছবিটা সারা পৃথিবী দেখেছে। আমি এখনো আমার মনে পড়ে, আমাদেরকে ওই শিশু সন্তানের মতো খালেদা জিয়া আদর করতেন এবং আমরা মায়ের মতো ওনার সাথে খালেদা জিয়া আদর করতেন এবং আমরা মায়ের মতো ওনার সাথে সেই 96 সাল থেকে রাজনীতি করেছি। আমি আপনাকে বলতে চাই, দেশবাসীকে বলতে চাই, আমি দীর্ঘ 7 বছর আমেরিকাতে ছিলাম। আমি 24 তারিখে আসছি। আমার কাছে মনে হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ, সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি আমি আগামীকালকে খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে পারবো। এটা আমি শেষ একটা কথা বলবো, আজকে যেই জাতীয়তাবাদী দল এবং সারা বাংলাদেশের যে শূন্যস্থান তৈরি হয়েছে, একমাত্র আমাদের প্রিয় নেতা, আগামী দিনের আকাঙ্ক্ষা প্রতীক তারেক রহমান সাধারণ জনগণ এবং দেশবাসীর পক্ষে অবস্থান নিয়ে দেশবাসীর জন্য কাজ করে এই শূন্য পূরণ করতে পারেন। এখানে অনেক শোক জানানো হচ্ছে, জানাজার কথা বলা হচ্ছে, দাফনের কথা বলা হচ্ছে, সেই সঙ্গে আশাবাদীও তারা যে রেমান, আপনি সেখানে নিশ্চয় শুনছেন যে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক সহযোদ্ধারা আছেন, তাদের সাথে যে অতীত, যে তাদের যে স্মৃতি, সেগুলো তারা মন্থন করছেন। বিশেষ করে বেগম খালেদা জিয়ার জানাজাতে তারা শরিক হতে পারবেন বলে তারা ধন্য ফিল করছেন। আপনি সেখানে থাকেন এবং আমাদের সহকর্মীদের সাথে আমরা আবারও একটু যোগাযোগ করতে চাই। আমাদের সহকর্মী সৈকত এভারকেয়ারেই আছেন, তার সাথে একটু জানতে চাই। সৈকত, আপনার কাছে কি তথ্য আছে এবং নেতাকর্মীরা কি বলছে? নিশ্চয়ই আপনি জানেন যে বাংলাদেশের ফিনিক্স পাখি বলা হয় রাজনীতিতে বেগম খালেদা জিয়া, যিনি ধ্বংসস্তূপের মধ্য থেকেও দাঁড়িয়ে স্বৈরতন্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে, স্বৈরাচারের মুখোমুখি দাঁড়িয়ে যিনি রাজনীতিতে গণতন্ত্রের যে অভিযাত্রা যিনি করেছিলেন, সেই মমতাময় মা আমাদের মাঝে আর নেই। সেখানকার নেতাকর্মীরা কি বলছে আপনাকে? সৈকত।
আজকে এখন এভারকেয়ার হাসপাতালের যে পরিস্থিতি, আমরা সকাল থেকে বারবার জানাচ্ছিলাম যে সময় যত গড়াচ্ছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এই এভারকেয়ার হাসপাতালের মানুষ ততই ছুটে আসছে। বিশেষ করে বিএনপির যে নেতাকর্মীরা তারা আসছে, শুধু রাজধানী ঢাকার নেতাকর্মী না, এর বাইরে সারা বাংলাদেশের নেতাকর্মী যারা রাজধানী ঢাকায় অবস্থান করছে তারা কিন্তু এই এভারকেয়ার সামনে হাসপাতালে ভিড় করছে। এর মধ্যে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বা আমরা মেসেজটি জেনেছি যে আগামীকালকেই শহীদ প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি তার কবরের পাশেই বেগম জিয়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ সেখানেই কবর দেওয়া হবে এবং জাতীয় সংসদের যে দক্ষিণ প্লাজা, আর সেই দক্ষিণ প্লাজাতেই আগামীকাল বাদ জোহর জানাজা হবে এবং দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউ এই পুরো এলাকাটাতেই জানাজার জন্য নির্ধারণ করা হয়েছে। এবং এখন সব মানুষের এই আকাঙ্ক্ষা, সব মানুষের যে বিষয়টা হচ্ছে এই হাসপাতাল কি আজকে থাকবে কিনা বা এখান থেকে কবে নেবে, অনেক প্রশ্ন মানুষের মধ্যে জন্ম দিয়েছে। শুধু বিএনপির মূল দলের নেতাকর্মীরাই আসেননি, এর পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য যারা সহযোগী সংগঠন, সেই সংগঠনের নেতাকর্মীরা তারাও এই এভারকেয়ার হাসপাতালের সামনে হাজির হয়েছে। এবং গত 2008 সালের পর থেকেই কিন্তু বাংলাদেশের ক্ষমতার যে রাজনীতি, সেই ক্ষমতা বা সরকারে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেই। সেই 2008 সাল থেকে তারেক রহমানকে কিভাবে বাংলাদেশ থেকে নির্বাচনের রাজনীতি থেকে নির্বাসনে পাঠানো হয়েছিল, তিনি দীর্ঘ বছর প্রায় 1.5 যুগ 17 বছর 3 মাস পরে লন্ডন থেকে গত 25 ডিসেম্বর বাংলাদেশে তিনি আবার ফিরে এসেছেন। এবং তার ফিরে আসার পর নেতাকর্মীদের মধ্যে যে এক ধরনের চাঙ্গা ভাব, আপনারা সবাই জানেন যে প্রায় 1 মাস 7 দিনের মতো সময় ধরেই কিন্তু এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন। গুলশানের বাসভবন থেকে গুরুতর অবস্থায় কিন্তু তাকে নিয়ে আসা হয়েছিল এই এভারকেয়ার হাসপাতালে। সেই নভেম্বরের 23 তারিখ থেকে আজকে ডিসেম্বরের 30 তারিখ, এই যে টানা 1 মাস 7 দিন, এবং এর মাঝখানে কিন্তু অনেক কিছু হয়েছে। যে তার যে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, দেশি বিদেশি চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড। সেই মেডিকেল বোর্ডে পরবর্তীতে তারেক রহমান কিন্তু পুরো বিষয়টি কিন্তু এবং কিভাবে মায়ের কাছে ফেরত আসা যায় কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে সেটা কিন্তু আগেই দিয়েছিলেন। এবং কি কারণে তার বাংলাদেশে ফেরা হচ্ছে না সেই বিষয়টা তিনি উল্লেখ করেছিলেন। তবে অবশেষে গত 25 ডিসেম্বর দীর্ঘ 17 মাস 3 মাস পরে কিন্তু বাংলাদেশের মাটিতে তিনি আসলেন কে মা হাসপাতালে। আরেকদিকে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, আগস্টের পরবর্তী এই সরকার, অন্তর্বর্তী সরকার অধীনে নির্বাচন, নানান প্রতিকূলতার মধ্য দিয়ে, নানান প্রতিবন্ধকতার মধ্য দিয়ে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপিকে সামাল দেওয়া হচ্ছে। আপনি জানেন যে প্রায় 1.5 যুগের বেশি সময় ধরেই কিন্তু বিএনপি ক্ষমতার বাইরে, বিএনপিকে ভাঙ্গার জন্য যে নানান ধরনের ষড়যন্ত্র, বিএনপির নেতাকর্মীদের দল থেকে দূরে সরানোর জন্য বিএনপিকে আওয়ামী লীগ বা শেখ হাসিনা করেছে, সেটা চেষ্টা, সেটা না পেরে জেল, জুলুম, মামলা, হামলা দিয়ে কিন্তু বিএনপি নেতাকর্মীদের আর চেষ্টা করা হয়েছে। তারপরেও নানান বিএনপিকে দমানো সম্ভব হয়নি। চাঙ্গা হয়েছে বিএনপি, চাঙ্গা হয়েছে বিএনপিতে তারেক রহমান আসলেন, চাঙ্গা হলেন। কিন্তু আজ 30 ডিসেম্বর আবার কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের শোক, এক ধরনের ব্যথা, এক ধরনের মর্মাহত। তারা পুরো বিষয়টা নিয়ে আজকে বলছেন যে গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের সাথে আমাদের সহকর্মীরা যেমনটি বলতে চাচ্ছিলেন প্রিয় দর্শক, যে যিনি কখনো আপোষ করেননি, যিনি মস্তক অবনত করেননি, যিনি আপোষহীনভাবে, যিনি মাথা উঁচু করে মহাকালের দিকে প্রয়াণ হয়েছে, যার সেই নেত্রীর কথাই বলছিলেন। শোকাহত পুরো জাতি, বিশেষ করে বিএনপির বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, তারাও শোকাহত, সেই খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, আপনারা জানেন যে গত 23 নভেম্বর
নিয়মিত চেকআপের জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া এবং তারপরে তার অবস্থার কিছুটা অবনতি হলে ২৭ নভেম্বর তাকে সিসিইউতে রাখা হয় এবং তারপরে তার শরীরের আরও অবনতি হলে দেশি বিদেশি চিকিৎসকদের একটি বোর্ড গঠন করা হয়। আপনারা জানেন যে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বিভিন্ন দেশের ডাক্তাররা একটি মেডিকেল বোর্ড গঠন করে এবং তারপর থেকে তার শরীরের অবনতি হওয়ার পরে তাকে মাঝে বিদেশে নিয়ে যাওয়ার জন্যও বলা হয়েছিল, কিন্তু তার শরীর সায় না দেওয়ার কারণে মূলত তাকে বিদেশে নেওয়া সম্ভব হয়নি। অবশেষে ৮০ বছর বয়সে তিনি মহাকালের দিকে ধাবিত হয়েছেন এবং তার এই প্রয়াণে পুরো জাতি আজ শোকস্তব্ধ। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা আমাদের সহকর্মীদের থেকে শুনছিলাম যে এভারকেয়ার হাসপাতালের বিভিন্ন দিকে, অর্থাৎ যেহেতু এটি একটি আবাসিক এলাকা, সেখানে আসলে মানুষের উপস্থিতিও খুব বেশি একটা যাওয়াটা সম্ভব নয়। তারপরেও প্রিয় নেত্রীর টানে, প্রিয় নেত্রীর মৃত্যুতে তারা শোকে ছুটে এসেছেন সকালবেলায় এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই। আমাদের সহকর্মী রেমান আছেন সেখানে, আবারও একটু যেতে চাই। রেমান, নিশ্চয় শুনতে পাচ্ছেন, আপনার ওখানে সবশেষ কী অবস্থা? এবং আমরা একটু রেমানের কাছে যেতে চাই। রেমান, নিশ্চয় শুনতে পাচ্ছেন? সময় যত গড়াচ্ছে সাধারণ মানুষের ভিড় কিন্তু বাড়ছে এবং আমি যেটি বলছিলাম যে এখানে অনেকে আসছেন, অনেক স্মৃতির কথা আমাদেরকে কিন্তু বাড়ছে এবং ছিলাম যে এখানে অনেকে আসছেন, অনেক স্মৃতির কথা আমাদেরকে বলছেন। তেমনই একজন এখানে আমরা পেয়েছি। বেগম খালেদা জিয়ার চলে যাওয়া মধ্য দিয়ে আজকে অনেকেই বলছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অভিভাবক শূন্য হলো। আপনারা অনেক কাছ থেকে বেগম জিয়াকে দেখেছেন, রাজপথে আন্দোলনে একসাথে ছিলেন। আজ তার এই চলে যাওয়ার পর আপনাদের অনুভূতির কথাই আমরা জানতে চাচ্ছি। জাতি একজন অভিভাবক আজকে হারিয়েছেন এবং জাতি এই ধরনের অভিভাবক এই শতাব্দীতে আর আসে না আসে বলা যায় না। তারপরে আমরা অনেক স্মৃতির কথা আছে, ওনার সাথে আমরা রাজনীতি করেছি, আমি নির্বাহী কমিটির সদস্য এবং অনেক স্মৃতি, যেসব স্মৃতি আজকে মনে করলে অনেক মনে বেদনাতে আমি বলতে চাই যে বাংলাদেশের অনেক মানুষ তার জন্য এখন সব জায়গায় কান্দাকাটি করছে এবং আমরা চাই যাতে বাংলাদেশে একটা ঐতিহাসিক স্মরণ হয়ে থাকবে। এই গণত আর আমাদের বলারও আর কিছু ভাষ্য নাই। এই অবস্থায় আমরা কি বলবো? আমরা এখন প্রস্তুতি নিচ্ছি যাতে ওনাকে ভালোভাবে বিদায় দেওয়া যায়। স্মৃতির কথা তো অনেক আছে, অনেক স্মৃতি ওনার সাথে। আমরা 1968 সালে রাজনীতি করি, বিভিন্ন স্বৈরাচার এরশাদ সরকারের একক আন্দোলনের মাধ্যমে উনি আপোষ করে নাই। আপোষ না করে উনি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। উনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অনেক ত্যাগ দিয়েছে এবং বিশ্বে এরকম ইতিহাস নাই। যেমন এই 17 বছর আন্দোলনে উনি বহুবার ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে বিদেশ চলে যাওয়ার জন্য। ভারপ্রান্ত মন নিয়ে সবাই এখানে উপস্থিত হয়েছেন। এখন আর আমাদের বলারও কোনো ভাষা নাই। যেটি মূল কথা এবং সবার কথা, এখন আর আমাদের বলারও কোনো ভাষা নাই। যেটি মূল কথা এবং সবার কথা এক কথা, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চলে গেছেন, অসংখ্য স্মৃতি তিনি কিন্তু রেখে গেছেন। কিন্তু যে বিষয়টি উল্লেখ করার মতো, বেগম জিয়া একটি কথা সবসময় বলতেন যে বাংলাদেশের বাইরে তার কোনো ঠিকানা নেই। সত্যি তো তাই। আজ তিনি এই দেশেই চিকিৎসাগত অবস্থায় মারা গেলেন। যদিও এর আগে বলা হচ্ছিল উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হবে, সেই চেষ্টাও হয়েছিল, কিন্তু তার শারীরিক শারীরিক সেই অবস্থা ছিল না যে তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাবেন। ফলে বাধ্য হয়েই তার পরিবার এবং দল ঢাকাতেই উন্নত মানের চিকিৎসা সামগ্রী এনে, চিকিৎসকদের পরামর্শ নিয়ে তার সর্বোচ্চ চলে গেলেন। তার এই চলে যাওয়ার মধ্য দিয়ে নেতাকর্মী সমর্থকদের মধ্যে রেমান, আপনি সেখানে থাকুন, আমরা এভারকেয়ার
হাসপাতালে, সেখানে সৈকত আছেন, আমাদের সহকর্মী। সৈকতের কাছে যেতে চাই। সৈকত, নিশ্চয় শুনতে পাচ্ছেন সেখানে শোকাহত নেতাকর্মীরা কি বলছেন আপনাকে? আসলে পূরণ করার মতো না। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের জন্য যা করে গেছেন, তিনি তার সর্বস্ব হারিয়েও দেশের জনগণকে হারাননি। জনগণের পাশে সবসময় থেকেছেন, জনগণের কল্যাণের জন্য সবসময় চিন্তা করেছেন, গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছেন। তিনি তার স্বামীকে হারিয়েছেন, ওনার বাড়ি হারিয়েছেন, ওনার সন্তান হারিয়েছেন, ওনার বড় সন্তান। দর্শক, তার সহযোদ্ধারা যেমনটি বলছিলেন যে সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে যিনি আপসহীন নেত্রী হয়ে উঠেছিলেন, যিনি রাজপথের অতন্দ্র প্রহরী হয়ে উঠেছিলেন, ভবিষ্যতে ধরবেন সেই ব্যক্তিত্ব কামনা করছি। এবং শহীদ রাষ্ট্রপতির গড়া দল বেগম খালেদা জিয়া যেমন দেশের কল্যাণের কাজ করে, আমাদের তারেক রহমানও সেই কল্যাণের জন্য কাজ করবেন আশা করি। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, ঐক্যের প্রতীক, আমাদের অভিভাবক আজ আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, এই শূন্যতা পূরণ করার মতো অবস্থা নাই। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের গণতন্ত্রের জন্য উনি দীর্ঘ 44 বৎসর উনি আন্দোলন সংগ্রাম করেছেন, স্বৈরাচারকে হটিয়েছেন এবং এদেশের গণতন্ত্র যে হুঁচট খেয়েছিল এই আওয়ামী বাকশালীর হাতে, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য দীর্ঘ 5 বছর কারাগারে নির্যাতন সহ্য করেছেন। তাকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি। তিনি অচিকিৎসায়, অবহেলায় তিনি দিন যাপন করেছেন, কিন্তু তার কোনো আক্ষেপ ছিল না, কোনো অভিমান ছিল না। এবং তিনি যে এই স্বৈরাচারের বিদায় দেখে যেতে পারছেন, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবং আগামী দিনে বাংলাদেশের মানুষকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং ধন্যবাদ। এই গণতন্ত্রের মা, আমাদের 18 কোটি মানুষের মা, বাংলা মা, মাটি ও মানুষের মা। তিনি 18 বছরের 80 বছরের এই সংক্ষিপ্ত জীবনে 44 বছর মাটি ও মানুষের, এই বাংলার মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছেন। এই ফ্যাসিস্ট সরকার তাকে এই মৃত্যুর দিকে আস্তে আস্তে ঠেলে দিয়েছে। আমরা গভীরভাবে শোকাহত। আমাদের এই মাকে হারিয়ে আমরা জানি না কিভাবে এই শোক সহ্য করতে পারবো। আমরা অনেক দিন এখানে অপেক্ষা করতেছি মাকে দেখার জন্য। একটু আমার মা এই ফ্যাসিস্ট সরকারের পতন দেখে যেতে পারছে, সেই জন্য আল্লাহর নিকট শুকরিয়া। এবং আল্লাহ আমাদের এই গণতন্ত্রের মাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন, সেটাই আমাদের সৃষ্টিকর্তার নিকট আকাঙ্ক্ষা এবং ইচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় ও দুঃখ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা এভার কেয়ার হসপিটালের সামনে আছি। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, 3বারের প্রধানমন্ত্রী, আজকে রাজপথে যিনি স্বৈরাচারকে উৎখাত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, সর্বশেষ খুনি হাসিনা সরকারকে উৎখাত করার জন্য, স্বৈরাচারকে উৎখাত করার জন্য, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছেন, তিনি কিভাবে নির্যাতিত হয়েছেন, জেলে কিভাবে তাকে রাখা হয়েছে, স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ধাবিত করেছে। আপনারা দেখেছেন আজ কতদিন তিনি এভার কেয়ার হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আজকে জাতি যে ক্ষতি হয়ে গেল সারা জাতির, এটা অপূরণীয়, এটা পূরণ করবার মতো নয়। বাংলাদেশ জাতি আসলে এখানে আমাদের বলার কিছু নাই। সারা বাংলাদেশের মানুষের কাছে একটাই বলা, যে সে 18 কোটি মানুষের মা ছিল, তার ব্যাপারে যাতে আজকে তার মৃত্যুটা নিয়ে কেউ কোনো কৌতূহল না করে, আল্লাহর রাস্তায় তার কোনো ভুল ত্রুটি থাকবে তার আল্লাহর রাস্তায় মাফ করে দিবে। আর আমাদেরকে শোক সবার মতো যাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন যথেষ্ট পরিমাণ ধৈর্য ধারণ করে, এটাই আমার বলা। আমার আর এখানে বলার কিছু নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্রের মা আজকে আমাদের মাঝ থেকে চলে গেছেন আল্লাহর ডাকে। আমরা তার আল্লাহ যাতে তাকে
দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে শোকাহত নেতাকর্মীরা কি বলছেন বেগম খালেদা জিয়ার ব্যাপারে। আমরা একটু আমাদের আরেক সহকর্মী আহমেদ সরোয়ারের কাছে যেতে চাই, তিনি গুলশানে আছেন। সরোয়ার, আপনার ওখানে কি পরিস্থিতি এখন একটু জানাবেন, সেখানে নেতাকর্মীরা কি বলছে আপনাকে? আগের সংবাদে যেমনটা বলছিলাম যে বিএনপি স্থায়ী কমিটির যে বৈঠক শুরু হয়েছে সেই বৈঠক এখনো চলছে। এই বৈঠকে শুধু আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ এবং মেজর হাফিজউদ্দিন আহমেদ, এই তিনজন নেই। তারা অবশ্য নিজ মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নিজ নিজ এলাকায় ছিলেন, সেখান থেকে তারা রওনা হয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারা এসে পৌঁছবেন। এই যেমনটি বলছিলাম যে আসলে রাষ্ট্রীয়ভাবে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটি দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আসলে এই বৈঠক শুরু হয়েছে। তবে আপনি জানেন যে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে এবং আমরা একটু দেখেছি দলীয় নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন। আপনাকে যদি দেখাই যে আমার সাথে একজন দাঁড়িয়ে আছেন যিনি স্বৈরাচার বিরোধী অর্থাৎ বিএনপির প্রথম থেকে এই বাংলা বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন, তিনি হচ্ছেন কাজী আবুল বাশার, যিনি বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। কাজী আবুল বাশার, আপনি তো আসলে খালেদা জিয়াকে খুব ভালোভাবে দেখেছেন এবং এই জীবনে খালেদা জিয়ার যত রাজনৈতিক চড়াই উতরাই সবকিছু আপনার সামনে দিয়ে এদিক চলেছেন মামা। কিন্তু আপনি খালেদা জিয়ার এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন যে খালেদা পরবর্তী সময় জাতীয় আমাদের আমরা যারা সন্তানের মতো আমরা যারা পারে দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার সবশেষ অবস্থা সম্পর্কে এবং নেতাকর্মীদের শোক জানাচ্ছিলেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও জায়গা করে নিয়েছে। গুরুত্বের সাথে তার মৃত্যুর সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা, বিবিসি, রয়টার্স, এপি, দ্য ডন, এনডিটিভি, দ্য টাইমস অফ ইন্ডিয়ার মতো সংবাদ মাধ্যমগুলো। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস সহ দীর্ঘদিনের বহুমুখী অসুস্থতার সঙ্গে লড়াই করে ভোরে মারা গেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি ঘটল। রাজনৈতিক বৈরিতা এবং সেনাশাসন বিরোধী আন্দোলনে তার আপোষহীন ভূমিকার কথা সংবাদ মাধ্যমটি বিশেষভাবে তুলে ধরেছে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮০ বছর বয়সে মারা গেছেন। বিবিসিও এমনটি প্রধান শিরোনাম হিসাবে প্রকাশ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু ও এনডিটিভি বলেছে, খালেদা জিয়ার মৃত্যুতে একটি শূন্যতা তৈরি হলো বাংলাদেশে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর অন্তকোন্দল। অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদানে দলের বিপর্যয় ঠেকাতে ঐক্যের প্রতীক হিসাবে বেগম খালেদা জিয়ার রাজনীতিতে অভিষেক। দল টিকিয়ে রাখতে রাজপথকেই ঠিকানা বানান বেগম খালেদা জিয়া। দেশ ও মানুষের মুক্তির জন্য বেছে নেন সংগ্রামী জীবন। গ্রেফতার হন দফায় দফায়। এরশাদের অধীনে ৮৬ নির্বাচন বর্জন করে খেতাব পান আপোষহীন নেত্রীর। নিয়াজ মাকদুমের রিপোর্ট। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউজে কিছু বিপথগামী সেনা সদস্যের গুলিতে নিহত হন সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এই স্বপ্নচারী মানুষটির বয়স ছিল তখন মাত্র ৪৫ বছর। ওই সময় বেগম খালেদা জিয়া পুরোদস্তুর একজন গৃহবধূ, অর্থাৎ দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে লালন পালন ও ঘরের কাজ করে সময় কাটাতেন। সে ২০০০ টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না।
প্রেসিডেন্ট জিয়ার অবর্তমানে দলের মধ্যে কোন্দল, অন্যদিকে বিএনপির অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদান, এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন অনেকটা ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। এ সময় দল টিকিয়ে রাখতে কিছু সিনিয়র নেতার পরামর্শ ও সাধারণ নেতাকর্মীদের প্রবল চাপ এবং আহ্বানে ঘর ছেড়ে রাজপথকেই ঠিকানা বানাতে হয় তাকে। গৃহবধূ থেকে দেশ ও মানুষের মুক্তির জন্য বেছে নেন সংগ্রামী জীবন। 1982 সালের 3 জানুয়ারি বিএনপিতে যোগ দেন বেগম খালেদা জিয়া। 1983 সালের এপ্রিলে দলের বর্ধিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখেন। এটি ছিল বেগম খালেদা জিয়া রাজনীতিবিদ হওয়ার পর প্রথম বক্তব্য। 1984-তে পার্টির চেয়ারপারসন নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তার দায়িত্ব গ্রহণের পর বিএনপির কর্মী সমর্থক, ছাত্র যুবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হয়ে উঠতে থাকে। বেগম জিয়া রাজনীতিতে যোগ দেওয়ার 2 মাসের মধ্যে সামরিক শাসন জারি করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 1983 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত হয় 7 দলীয় ঐক্যজোট। শুরু হয় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনে যোগ দেয় আওয়ামী লীগও। 86 সালে 5 দফার আন্দোলনে দেশ যখন উত্তাল, তখনই 21শে মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আঁতাত করে এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনে বাধার সৃষ্টি হয়। বেগম খালেদা জিয়ার দৃঢ়তায় আন্দোলন সামনে অগ্রসর হয়। নির্বাচন প্রত্যাখ্যান করে ঐক্যজোট। এরশাদ বিরোধী এই আন্দোলনে 1983 সালের 28 নভেম্বর, 1984 সালের 3 মে, 1987 সালের 11 নভেম্বর গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। একজন গৃহবধূ রাজনীতিবিদের বলিষ্ঠ ও দৃঢ় নেতৃত্বে 1987 সাল থেকে শুরু হয় এরশাদ হটাও 1 দফার আন্দোলন। তীব্র প্রতিবাদের মুখে সংসদ ভেঙে দিতে বাধ্য হন এরশাদ। দীর্ঘ 8 বছর টানা নিরলস সংগ্রামের মধ্য দিয়ে পতন হয় এরশাদ সরকারের। বেগম খালেদা জিয়া পান আপোষহীন নেত্রীর উপাধি। 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি সংসদে যায়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। জীবনের প্রথম নির্বাচনে 5টি আসনে অংশ নিয়ে 5টিতেই জয়লাভ করেন বেগম খালেদা জিয়া। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এলে ওই বছরের 3 সেপ্টেম্বর চতুর্থবারের মতো গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। এরশাদের শাসন আমলে 1983, 84 এবং 87 সালে তাকে 3 দফায় আটক করা হলেও কারাগারে নেওয়া হয়নি। কিন্তু এবারে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়। পরে 2008 সালের 11 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। সেনা সরকারের বিরুদ্ধে আন্দোলনেও ছিলেন আপোষহীন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনকে প্রত্যাখ্যান করে সমাবেশের ডাক দেয় বিএনপি। এর আগেই 3 জানুয়ারি রাতে পুলিশ গুলশান কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। একই সঙ্গে কার্যালয়ের সামনে বিপুল পুলিশ মোতায়েন এবং রাস্তায় ইট, বালু ও মাটি ভর্তি 11টি ট্রাক দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়। 5 জানুয়ারি বের হওয়ার চেষ্টা করলে পেপার স্প্রে ছোড়ে পুলিশ। এরপর থেকে 92 দিন তিনি কার্যালয়ে অবরুদ্ধ থাকেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দ্বিতীয়বারের মতো পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে যান বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রী তার বর্ণাঢ্য রাজনীতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট সহ 37 মামলার বোঝা এবং সময়মতো বিদেশে চিকিৎসা না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে। আমি কার কাছে এসবের প্রতিকার চাইব? আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। 6 আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাকে সব দণ্ড থেকে পুরোপুরি মুক্তি দেয়া হয়। 19 আগস্ট 2007 সাল থেকে জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট জাতীয় রাজস্ব বোর্ড দ্বারা অবরোধ মুক্ত করা হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025 সালের 7 জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ত্যাগ করেন এবং 8 জানুয়ারি লন্ডনে পৌঁছান। চিকিৎসকরা সেখানে থাকার কথা বললেও 6 মে তিনি দেশে ফেরেন। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিলেন। 2025 সালের 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন হওয়ায় চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত স্বাস্থ্যের অবনতির কারণে বিদেশে নেওয়া যায়নি। ঢাকায় থেকেই তাকে চিকিৎসা নিতে হয়েছে।
বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, দলমত নির্বিশেষে সব মানুষের কাছে ছিলেন শ্রদ্ধাভাজন। কোটি মানুষের ভালোবাসায় এক শূন্যতা তৈরি করে চলে গেলেন পরপারে, দিয়ে গেলেন অন্যায়ের সামনে মাথা না নোয়ানোর শিক্ষা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একজন বিরল অভিভাবক হারালো লাল সবুজের বাংলাদেশ। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা। দেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম বেগম খালেদা জিয়া। জাতীয় ঐক্যের প্রতীক, আপোষহীন দেশনেত্রী ও গণতন্ত্রের মাতা খ্যাত বেগম জিয়া শুধু বিএনপি বা তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝেই নন, কোটি মানুষের অব্যক্ত ভালোবাসার প্রতীক। হয়তো সে কারণেই দলীয় বা রাজনীতির সীমা ছাড়িয়ে সকল দল, মত, ধর্মের কোটি মানুষের চোখ আজ অশ্রু সজল। বর্ণাঢ্য ওই রাজনীতিকের প্রস্থান ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে। কিন্তু কিভাবে তিনি এতটা জনপ্রিয় হয়ে উঠলেন? ভিন্ন মত পথের আবেগ আপ্লুত মানুষ কেন তার সাফল্য ও মানবিকতার প্রশংসায় এতটা পঞ্চমুখ? তার মৃত্যুতে কেন অজান্তেই চোখের কোণ ভিজে উঠছে দেশের বিদেশের কোটি জনতার? সেসব প্রশ্নের উত্তর খুঁজতেই এই প্রতিবেদন, জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। 1981 সালের 30 মে স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বিএনপির রাজনীতিতে পা রাখেন সেই সময়কার গৃহিণী বেগম খালেদা জিয়া। শোকের ঘর থেকে বেরিয়ে শুরু করেন সংগ্রামী রাজনীতির কঠিন পথ চলা। আমি কম বয়সেই স্বামী হারিয়েছি, দেশের জন্য জিয়াউর রহমান জীবন দিয়েছে। আন্দোলন, মামলা কিংবা কারাবরণ সবই ছিল তার নিত্যদিনের সঙ্গী। কখনো দল বাঁচাতে, কখনো সাধারণ মানুষের দাবি দেওয়ার প্রশ্নে শক্ত অবস্থানের কারণে বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হন বেগম জিয়া। নারী হয়েও ন্যায্যতা প্রতিষ্ঠার লড়াই সহ পরিবর্তনের প্রতীক হয়ে ওঠেন বেগম জিয়া। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকার কারণে দেশনেত্রী উপাধিতে ভূষিত হন বেগম জিয়া। এরপর থেকে দেশ ও রাজনীতির প্রশ্নে আপোষহীন শব্দটি ওতপ্রোতভাবে জড়িয়ে যায় বেগম জিয়ার সঙ্গে। সেই দৃঢ়তার মাত্র কয়েক বছরের মধ্যেই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন বেগম খালেদা জিয়া। প্রতিবারের নির্বাচনে 5টি করে আসনে পর্যন্ত তারা আমাকে নির্বাচিত করেছেন। কোন নির্বাচনে প্রার্থী হয়ে আজ পর্যন্ত আমি পরাজিত হইনি। জনগণের সমর্থনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব আমি অর্জন করেছি। 3বার তারা আমাকে প্রধানমন্ত্রী করেছেন। বেগম জিয়াকে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা দিতে হয় 1/11 সময়ে। রাজনৈতিক পট পরিবর্তনে অনেক নেতা যখন দেশত্যাগ বা আপোষ রফায় ব্যস্ত, তখনও মাটি কামড়ে দেশেই পড়ে থাকেন বেগম খালেদা জিয়া। দেশের মানুষের কানে এখনো তাই বাজে বেগম জিয়ার সেই উক্তি, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। রাজপথে আন্দোলন থেকে সরকার পরিচালনা, সবখানেই জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন বেগম জিয়া। রাজনীতির কঠিন সময়গুলোতে মানুষের পাশে থাকা এবং আন্দোলনমুখী নেতৃত্বের কারণে খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ছোটখাটো বিতর্ক বা সমালোচনা ছাড়া তার জনপ্রিয়তাকে এতটুকু ম্লান করতে পারেনি 3বারের সাবেক এই প্রধানমন্ত্রীর আলোকিত এই অধ্যায়কে। গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনীতির বিপদ সংকুল পথে মা বাড়িয়েছে। আরাম আয়েশ, সুখ শান্তি ও নিস্তরঙ্গ জীবন বিসর্জন দিয়েছে। আমার প্রিয় দেশবাসী আমাকে তার প্রতিদান দিয়েছে অপরিমেয় ভালোবাসা। রাজনীতির ইতিহাসে সবচেয়ে আলোচিত অধ্যায় -2 সময়কাল। 2007 সালে 1 বছরের বেশি কারাবন্দী থাকার সময়ে -2 ফর্মুলার লক্ষ্যভুক্ত নেত্রী হয়েও তীব্র চাপ বা মামলার ভয়ে এতটুকু বিচলিত হননি বেগম জিয়া। দেশ ছেড়ে যাওয়ার নির্ঝঞ্ঝাট প্রস্তাবেও সায় না দিয়ে দেশের মাটি আঁকড়ে থাকার দায়বদ্ধতাই তাকে আরও জনপ্রিয় করে তোলে। আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন। আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানেই থাকি,
যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। অহেতুক অভিযোগ, মামলা বা রাজনৈতিক আক্রমণ কোনো কিছুতেই মাথা নত করেননি বেগম জিয়া। বড় ছেলে তারেক রহমানের দীর্ঘ নির্বাসনে নিদারুণ কষ্টে থাকা হৃদয় ভাঙার সবচেয়ে বড় ধাক্কাটা আসে মায়ের সামনে ছোট ছেলে আরাফাত রহমান কুকুর অকালে চলে যাওয়ার বেদনা। কারাগার থাকতে আমি আমার মাকে হারিয়েছি। অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় আমি একটি সন্তান হারিয়েছি। ব্যক্তিগত শোক, রাজনৈতিক চাপ কিংবা দীর্ঘ সময়ের নির্যাতনেও তেমন টলানো যায়নি বেগম খালেদা জিয়াকে। সমর্থকদের কাছে সাহস ও ধৈর্য শক্তির প্রতীক হয়ে ওঠা বেগম খালেদা জিয়া দ্বিতীয়বার কারাবরণ করেন 2018 সালে। দেশের রাজনীতির প্রভাবশালী চরিত্র জেলবন্দি হওয়ার সুযোগে শরীরে বাসা বাঁধে জটিল নানা অসুখ। কিন্তু গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকা এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি না পাওয়া, এসবই তাকে জনতার চোখে এনে দেয় মজলুম নেত্রীর খ্যাতি। জীর্ণশীর্ণ শরীরে প্যারোলে মুক্তি পেলেও ঘরবন্দি খালেদা জিয়ার বেশিরভাগ দিনই কাটে বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। যদিও পরিবার তো বহুদিন পরে দেখা, কাজে তারা ছাড়তে চায় না, আরো থাকতে বলে। কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে দেশের কি অবস্থা, এবং এই মুহূর্তে আমাকে দেশে যাওয়াটাও প্রয়োজন, সেজন্যই আমাকে যেতেই হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের কাছে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠেন বেগম জিয়া। উত্তাল আন্দোলন বা জাতীয় যে কোনো সংকটে দলীয় নেতৃত্বেই শুধু সীমাবদ্ধ ছিল না তার কার্যক্রম। এ কারণে জনভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হন বিএনপি চেয়ারপারসন। রাজনীতির ঊর্ধ্বে উঠে জনমানুষের নেতায় পরিণত হওয়া বেগম খালেদা জিয়া এভাবেই খুব দ্রুত জনপ্রিয়তার মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেন। প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন, আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। তিনি শুধু এখন রাজনৈতিক নেত্রীই নন, শত নির্যাতন সয়ে যাওয়া ধৈর্যশীলতা ও হার না মানা সংগ্রাম ও মানবিকতার উজ্জ্বল এক দৃষ্টান্ত, যা বিএনপির শীর্ষ এই নেত্রীকে আসীন করেছে নজিরবিহীন মর্যাদায়। বাংলাদেশের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন বেগম জিয়া, তার এই প্রস্থানে সে কথাই বারবার স্মরণ করছে গোটা জাতি। কারণ সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে কোটি জনতার হৃদয়কে শোক সাগরে ভাসিয়ে অনন্তের পথে যাত্রা করেছেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের জন্য আপোষহীন এই নেত্রীর বিদায় শুধু একজন মানুষের নয়, এ বিদায় একটি সময়ের বিদায়, বর্ণাঢ্য রাজনৈতিক একটি অধ্যায়ের। তার কণ্ঠ থেমে গেলেও দেশের রাজনীতিতে গণতন্ত্র নিয়ে আলোচনা হলেই বারবার ধ্বনিত হবে বেগম খালেদা জিয়ার নাম। দীর্ঘ লড়াই, সংগ্রাম ও আপোষহীনতার গল্পই বেগম খালেদা জিয়াকে স্মরণে রাখবে যুগের পর যুগ। দেশপ্রেম ও গণতন্ত্রের জন্য তার রেখে যাওয়া উজ্জ্বল দৃষ্টান্তই মনে রাখবে গোটা জাতি। বিদায় আপোষহীন নেত্রী, বিদায় জনমানুষের আস্থার প্রতীক বেগম খালেদা জিয়া। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা একটু সেখানে যেতে চাই। ব্যবস্থাপনায় থাকবে এটা পার্টি বলতে পারবে। এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো মানুষের শ্রদ্ধা জানানোর অংশটা কতটুকু থাকতে পারেন? হ্যাঁ, সেটা হচ্ছে শুধু জানাজায় অংশগ্রহণ বা কবর বা ফুল দেয়া, এই ধরনের কোনো আনুষ্ঠানিকতা এগুলো থাকছে না। জানাজায়ের তো পুরো সারা বাংলাদেশের আমরা আশা করছি সারা বাংলাদেশ থেকে সবাই আসবেন। আরেকটা হচ্ছে যে ওনার যে বেরিয়ালের ওইখানে অবশ্য আমরা যথেষ্ট সিলেক্টেড পিপল থাকবেন, কেননা এই পুরো জায়গাটুকু খুব কনজেস্টেড স্পেস, সবার জন্য উন্মুক্ত থাকবে না। সেই জায়গাটা সিলেক্টেড পিপল থাকবেন। আর কারা থাকবেন সেটা পার্টি ডিসিশন দিবেন, পার্টি জানিয়ে দিবেন যে কারা কারা থাকবেন। এভার কেয়ার থেকে জানা যায় আসার যে পুরো জায়গাটাই আমাদের
নেতা কর্মী এবং জনসাধারণের জন্য শ্রদ্ধার জায়গায় হিসেবে আমরা ট্রিট করবো। কারণ আপনারা নিজেরাও বুঝেন, এটা তো কল্পনাও করা যাবে না কালকে কি পরিমাণ লোক আপনার রাস্তায় দেখবেন। হ্যাঁ, উনি তো কোনো দলের নেত্রী না, উনি বাংলার মানুষের নেত্রী এবং উনি ওনার জানা যায় আপনাদের হয়তো কোনো হিসাবে মিলবে না। তো এখানে আমরা যদি কোনো স্ট্রাকচারাল ওয়েতে যাই ইন্ডিভিজুয়ালি যেটা অন্য জায়গায় হয়, তখন এটা হয়তো ম্যানেজমেন্টের বাইরে চলে যাবে এবং সময়ও সম্ভব হবে না। সেই জন্য আমরা অনুরোধ করেছি আমাদের নেতাকর্মী এবং সবাইকে আমরা অনুরোধ করেছি এভারকেয়ার থেকে যখন আমাদের নেত্রীকে আনা হবে জানাজার জায়গায়, প্রতিমধ্যে তারা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। সম্প্রচারটা হচ্ছে আমাদের আজকে বিকালে একটা মিটিং আছে তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে। আমরা ওই মিটিং শেষে আসলে আপনাদেরকে জানিয়ে দেব সম্প্রচারের কাজটা কিভাবে সমন্বয় করা হবে। আমরা এই ক্ষেত্রে আপনাদের এক্সেস থাকবে, জানাজা কভার করার পুরো এক্সেস থাকবে, বাট দাফনের সময় আমরা সেই জায়গায় এক্সেসটা আমরা সম্পূর্ণ হয়তো সবাইকে এটা বিটিভি সম্পূর্ণ প্রচার করবে। বিটিভি ইভেন এভারকেয়ার থেকে ওনাকে যখন এখানে নিয়ে আসা হবে ওই সময়ও বিটিভি ওই মোটরকেটে ওই ইয়েতে থাকবেন, পুরোটা কভার করবেন বিটিভি। আমার মনে হয় এখানেই শেষ। থ্যাংক ইউ। দর্শক, বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফন নিয়ে প্রেস সচিব কথা বলছিলেন সচিবালয়, এবং আমরা এতক্ষণ সেখানে ছিলাম। সাধারণ গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রশ্নে রাজপথে আন্দোলন সংগ্রাম, অন্যায্য কানাবরণ, হার না মানা এক আপোষহীন মহাকাব্যের প্রধান চরিত্র বেগম খালেদা জিয়া। কেমন ছিল তার শৈশব ও ব্যক্তিগত জীবন? নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। উন্নয়নের ধারা আমরা সৃষ্টি করেছি, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আজকে ভোট দিয়ে নির্বাচিত সরকার করতে হবে। খালেদা খানম পুতুল 1945 সালের 15 আগস্ট দিনাজপুর শহরে জন্ম নেয়া এই সাধারণ মানুষটি কর্মগুণে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য এক শ্রদ্ধার আসনে। সময়ের সাথে রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হয়ে উঠেছেন গণমানুষের নেত্রী। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। সমস্ত রাজনৈতিক দলগুলো অদূর ভবিষ্যতে পরবর্তী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার, 3 বোন এবং 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। পিতামহ হাজী সালামত আলী, মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান। তাদের আদিনিবাস ফেনী ফুলগাজীর শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না আর কি। আমার ছেলেদেরও কোনো সময় কোনো বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। আমরা সবসময় রেশনের চালই খাই। বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। 1984 সালের 15 নভেম্বর মৃত্যুবরণ করেন ইস্কান্দার মজুমদার। বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন একান্তভাবে একজন গৃহিণী। ছোট ভাই সাইদ ইস্কান্দার 2001 সালে বিএনপি থেকে ফেনী 1 আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। খালেদা খানম পুতুল 5 বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন। 1960 সালে ম্যাট্রিকুলেশন দিনাজপুর গভর্নমেন্ট হাই স্কুল থেকে। 1960 সালের আগস্ট মাসে তখনকার সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। এখানকার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের উদার ও প্রতিযোগিতামূলক বিনিয়োগ নীতি সম্পর্কে তাদের জানাতে হবে। তাদের সাথে দেশে যৌথ বিনিয়োগের উদ্যোগও আপনারা নিতে পারেন। রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূর জীবনযাপন করেছেন। মূলত 2 সন্তানকে লালন পালন ও ঘরের কাজ করেই সময় কাটাতেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীনও রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিল না। পেস্লিপ যা আসতো আর কি 2200 বোধহয় উনি 10% আবার দিয়ে দিতেন।
তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। তবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির নেতাকর্মীদের দাবির মুখে রাজনীতিতে পা রাখেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্রের পক্ষে আপসহীন নেতৃত্বের মধ্য দিয়ে দেশ ও জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেন, হয়ে ওঠেন আপসহীন নেত্রী। দিন শেষে তিনিও মা। স্বামীর অবর্তমানে একা দায়িত্ব নিয়ে বড় করেছেন 2 ছেলেকে। 11-11 সময় অশ্রুসিক্ত নয়নে বিদেশে পাঠাতে বাধ্য হন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের নির্যাতনের শিকার বড় ছেলে তারেক রহমানকে। 2015 সালে শেষ বিদায় জানাতে হয় ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।